ভোরের সোনালি সূর্যে আলোকিত ভবন, তোমাদের পদচারণায় মুখরিত অঙ্গন। প্রতি বছর এই দিনটি অনেক আনন্দ, বিনোদন ও নানা প্রোগ্রামে মুখরিত থাকে আমাদের প্রিয় কলেজ ক্যাম্পাসটি। সময়ের পরিবর্তনের পরিক্রমায় আজকের পৃথিবীর ঊর্ধ্ব অজানা শঙ্কায়। আর তাই দৃষ্টির আড়াল করে প্রযুক্তির হাত ধরে আজ থেকে 2020-2021 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণা শুরু। ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্যারের সার্বিক তত্ত্বাবধান ও দূরদর্শী নেতৃত্বে পরিচালিত ইকবাল সিদ্দিকী কলেজে তোমাদের জানাই ভোরের রক্তিম সোনালী সূর্যের শুভেচ্ছা ও অভিনন্দন। কৃতজ্ঞতা জানাই হাজারো কলেজের ভিড়ে আমাদের প্রিয় কলেজটিতে ভর্তি হয়ে আমাদের এই অঙ্গনে মুখরিত করার জন্য। তোমাদের প্রতি রইল আমার ভালোবাসা ও অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও আশীর্বাদ। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইনামুল হক, প্রভাষক উচ্চতর গণিত, ইকবাল সিদ্দিকী কলেজ, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর। স্বনামধন্য ভালগড়ের অন্যতম প্রসিদ্ধ এই কলেজটির পদচারণা শুরু হয় 2015 সালে। তোমরা এই কলেজের গর্বিত ষষ্ঠ ব্যাচ। এই কলেজটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্যারের সুশিক্ষা প্রতিষ্ঠা করার অনন্ত চেষ্টা, দূরদর্শী নেতৃত্ব, যুগোপযোগী ও সময়ের সাথে পরিবর্তনশীল স্মার্ট সিদ্ধান্ত এবং শিক্ষকদের পাঠদানের আন্তরিকতা ও আধুনিক কৌশল। প্রতিষ্ঠাতা ইকবাল সিদ্দিকী স্যার মানুষ গড়ার একজন সফল কারিগর হিসেবে অত্র অঞ্চলে প্রসিদ্ধ। তিনি শিশুদের জন্য আলাদা ধরনের শিক্ষা ব্যবস্থার উপকার, সুশিক্ষার প্রতিটি স্তরে যার পদার্পণ, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও উদার মানসিকতার সমন্বয় করে গড়ে তোলাই যার প্রধান লক্ষ্য। তাই পুঁথিগত বিদ্যা নয়, ভবিষ্যতে বুনিয়াদ করতে ইকবাল সিদ্দিকী কলেজ তোমাদের আবারও স্বাগত জানাচ্ছে। আবারও তোমাদের অভিনন্দন জানাই মাদার অফ সায়েন্স খ্যাত গণিত জগতে। প্রিয় শিক্ষার্থীরা, গণিত নতুন কোনো বিষয় নাই, সভ্যতার সূচনা লগ্ন থেকেই যার আবির্ভাব শুরু হয়েছে। তাই গণিতের কোনো আবিষ্কারক নেই, তাই গণিত নতুন করে আবিষ্কারক হওয়ারও কোনো কারণ নেই। এটা মানব জীবনের একটি অনবদ্য অধ্যায়, যা সময়ের সাথে সাথে নিত্য নতুন সমৃদ্ধির পথে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন গণিত প্রেমিকের অক্লান্ত সাধনা ও পরিশ্রমের মাধ্যমে যুক্ত হয়েছে সময়োযোগী নতুন নতুন শাখা। ভারতবর্ষে গণিতের জনক বলা হয় আর্যভট্টকে। পাশাপাশি প্রাচীন গ্রিস সহ ইউরোপীয় কিছু দেশগুলোতে পদার্থবিদ আর্কিমিডিসকে গণিতের জনক হিসেবে অভিহিত করা হয়। আধুনিক গণিতের বরপুত্র লিওনার্দো অয়লার, যিনি গিনেস বুক অফ রেকর্ডে যার এত বেশি গবেষণা ছিল যা গিনেস বুক অফ রেকর্ডে কে সমৃদ্ধ করেছেন। তার অনবদ্য চেষ্টায় গণিতে অনেক পরিবর্তন, সংযোজন ও বিয়োজন হয়েছে। তারই হাত ধরে গণিতে এসেছে জটিল সংখ্যার কাল্পনিক প্রতীক আই, তার হাত ধরে এসেছে কনস্ট্যান্ট ই। তিনিই প্রথম গণিতে ব্যবহার করেছেন সামেশন চিহ্নটি। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আজ তোমরা উচ্চ মাধ্যমিক স্তরে পদার্পণ করেছ। তোমরা মাধ্যমিক স্তরে গণিতের দুইটা পার্ট তোমরা সম্পন্ন করেছ। একটা ছিল গণিত, যেটা সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য ছিল। আরেকটা বিষয় ছিল তোমাদের জন্য উচ্চতর গণিত, যেটা শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই অধ্যয়ন করতে পারত। তো প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীতে পাঠ্য জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত বই ও সিলেবাসের সাথে আমরা এখন তোমাদের পরিচয় করে দিচ্ছি। গণিতে একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য হিসেবে আছে উচ্চতর গণিত প্রথম পত্র ও উচ্চতর গণিত
দ্বিতীয় পত্র। এই দুটি বিষয়ের সাথে আমরা তোমাদের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো এবং তাদের মূল বিষয়গুলোর সাথে তোমাদেরকে পরিচয় করে দেব। সেই সাথে আমরা তোমাদের সাথে আলোচনা করব আমাদের কলেজের প্রথম বর্ষের সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে মান বন্টন, এবং সেই সাথে তোমাদের সাথে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব বোর্ড পরীক্ষায় কি ধরনের প্রশ্ন প্যাটার্ন হয়, সেখানে নম্বর বন্টন কত, ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ব্যবহারিক পরীক্ষায় কোন ক্ষেত্রে কত নাম্বার থাকে, কোন অংশে কত নম্বর বন্টন করা আছে, এবং কোন অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নগুলো অধিক সন্নিবেশিত হয়, এবং এমসিকিউ এর ক্ষেত্রে কি কি নিয়ম নীতি আছে এবং কোন কোন বিষয়গুলো তোমাদেরকে ফলো করতে হবে। সর্বোপরি গণিত অনেকের কাছে যেমন প্রিয় তেমনি অনেকের কাছেও একটু দুর্বোধ্য মনে হয়। অনেকেই মনে করে গণিত একটি কঠিন বিষয়, এটা আমি সহজে বুঝি না, আমি ভালোভাবে অঙ্ক করতে পারি না, এটা বুঝতে আমার অনেক কষ্ট হয়, মনে রাখতে পারি না। এই সংক্রান্ত সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং কত সহজে আমরা উচ্চ মাধ্যমিক স্তরে গণিতে ভালো ফলাফল অর্জন করতে পারি, সেই সাথে আমাদের দক্ষতাকে কত সহজে আমরা গণিতের উপরে একটা দক্ষতা আনতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসি পাঠ্য বই নিয়ে। আমাদের গণিতে এসএসসির মতো কোনো বোর্ড বই নেই। বোর্ড কর্তৃক একটা নির্ধারিত সিলেবাস আছে, সেই সিলেবাসের উপর ভিত্তি করে দেশের বিভিন্ন খ্যাতনামা কলেজের শিক্ষকেরা আমাদের উচ্চ মাধ্যমিক স্তরের বইগুলোর উপরে বইগুলো মূলত লিখেছেন। তো সেই বইগুলো মধ্যে থেকে আমরা কোন কোন রাইটের বইগুলো আমরা ব্যবহার করব সেই বিষয়ে আজকে তোমাদের সাথে কথা বলব। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটিতে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠ্য উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্রে বিষয় দুটির পরিচয়, গুরুত্ব তোমাদের সাথে আলোচনা করব, এবং সেই সাথে বোর্ড পরীক্ষায় সিলেবাস, নম্বর বন্টন ও সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ সাপেক্ষে তোমাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিক শ্রেণীতে তোমরা গণিত ও উচ্চতর গণিত নামের দুটা বই অধ্যয়ন করেছ, যেটা বোর্ড কর্তৃক নির্ধারিত ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে বোর্ড কর্তৃক নির্ধারিত কোনো বই নেই। কিন্তু বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাসের আলোকে দেশের বিভিন্ন খ্যাতনামা গণিতের শিক্ষকেরা তাদের মতো করে বিভিন্ন বই বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশ করে থাকেন। এরকম প্রায় 16টিরও অধিক প্রকাশনার বই তোমাদের জন্য আছে। এর মধ্যে থেকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন কলেজগুলাই যে সকল রাইটারের বা যে সকল প্রকাশনা বইগুলো তাদের পাঠ্য করে, তাদের মধ্যে আছে অক্ষরপত্র প্রকাশনীর বই, তাদের আছে রূপন্তী প্রকাশনীর বই, সেখানে আছে গ্রন্থ কুটির, সিস্টেক, কেতাবউদ্দিনের বই, এরকম বেশ কিছু বই তোমাদের জন্য আছে। এর মধ্যে থেকে আমাদের কলেজে আমরা অক্ষরপত্র প্রকাশনী ও রূপন্তী প্রকাশনীর বই তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। তোমরা বই দুটির প্রথম পেজ দেখে নাও। অক্ষরপত্র প্রকাশনের প্রথম পত্র বইটি লিখেছেন প্রফেসর ডক্টর ABM অসীম কুমার সাহা, প্রফেসর ডক্টর BM ইকরামুল হক এবং নুরুল ইসলাম। দ্বিতীয় পত্র বইটি তারা লিখেছেন। এরপরে আছে অক্ষরপত্র প্রকাশনের রূপন্তী প্রকাশনের বই। রূপন্তী প্রকাশনের বইটি লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, কাজী কামরুজ্জামান, মোহাম্মদ মিজানুর রহমান সরকার, কাজল কান্তি দাস এবং ডক্টর মোহাম্মদ শেখ ফরিদ। এই দুটি বই আমরা তোমাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠ্য হিসেবে রাখা হয়েছে। আমরা ক্লাসে এই দুটি বই অনুসরণ করব। এর পাশাপাশি তোমাদের যদি মনে হয় আরো কোনো রাইটারের বই তোমাদের ভালো লেগেছে, যেমন কেতাবউদ্দিন বই আছে, সিস্টেম প্রকাশনী বই আছে, এই বইগুলো তোমরা হাতের কাছে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিকের এই প্রথম পত্র দ্বিতীয় পত্রে আমাদের 10টি করে অনুশীলনী আছে।
আমরা সেই অনুশীলনীর কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে সেগুলো তোমাদের সাথে এখন আমরা আলোচনা করব। প্রথমে দেখো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়টি তোমাদের জন্য কিছুটা নতুন, কিন্তু অত্যন্ত সহজ এবং সব ধরনের ছাত্ররাই এখান থেকে উত্তর করতে পারে। ম্যাট্রিক্সে মূলত ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি নিয়ে কাজ করতে হয় এবং বিপরীত ম্যাট্রিক্স আছে এবং বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং তাদের ব্যাখ্যা আছে। এই বিষয়গুলো আয়ত্ত করতে পারলেই ম্যাট্রিক্সের সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এবং ম্যাট্রিক্স থেকেই নির্ণায়কের কিছু 10টি ধর্ম আছে। এই 10টি ধর্ম যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তো নির্ণায়কের সব ধরনের সমস্যা তারা সমাধান করতে পারবে। নির্ণায়কে কি কি আছে? নির্ণায়ক থেকে মূলত নির্ণায়কে মান নির্ণয় করতে হয়, আছে অনুরাশি, সহগুণক আছে। তারপর ক্রেমারের পদ্ধতিতে নির্ণায়কের সমাধান করা যায় একঘাত বিশিষ্ট সমীকরণ জুটে। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে মূলত বোর্ড পরীক্ষায় একটি কোশ্চেন প্রতিবারই থাকে, যার জন্য ম্যাট্রিক্স ও নির্ণায়ক পদ্ধতি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো আমরা ভেক্টর নিয়ে কথা বলি। ভেক্টরের সাথে তোমরা মাধ্যমিকে পরিচিত হয়েছ। উচ্চতর গণিতে 12 অধ্যায়ে তোমাদের ভেক্টর ছিল। সেখানে ভেক্টর তোমরা কিছু উপাদ্য পড়েছ, কিছু সংজ্ঞা পড়েছ এবং ভেক্টর সংক্রান্ত কিছু তথ্য তোমরা সেখানে দেখেছ। উচ্চ মাধ্যমিক স্তরে এই ভেক্টর সংক্রান্ত ভেক্টরের যোগ, বিয়োগ, ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন, সমান্তরাল ভেক্টর ইত্যাদি ভেক্টরের বিভিন্ন প্রপার্টিজ নিয়ে আলোচনা করা হয়েছে। এই ভেক্টরটি আবার তোমাদের পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের 2য় অধ্যায়ে ভেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা যদি উচ্চতর গণিতে ভেক্টরটি পড়ো তাহলে তোমার পদার্থ বিজ্ঞানের যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এবং পদার্থ বিজ্ঞানের ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং সেখান থেকে বোর্ড পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন থাকে, যার জন্য তোমাদের ভেক্টরটি 2 জায়গায় গুরুত্ব আছে। এবার আসো সরলরেখা। এই সরলরেখা অধ্যায়টিও তোমরা মাধ্যমিক উচ্চতর গণিতে একাদশ অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা কিছু বিষয় সাথে তোমরা পরিচিত হয়েছ। সেখানে তোমরা দূরত্ব নির্ণয় সূত্র দেখেছ, ঢাল নির্ণয় দেখেছ, দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করেছ। এখানেও আমাদের সরলরেখাতেও এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এর সাথে আছে কিছু লম্ব সমান্তরাল সরলরেখার সমীকরণ। এই বিষয়গুলো তোমাদের এখানে সমাধান করতে হবে। সরলরেখা থেকে বোর্ড পরীক্ষায় প্রতি বছরই একটি পূর্ণ সৃজনশীল কোশ্চেন হয়ে থাকে, আর তাই সরলরেখা অধ্যায়টি তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেনও আসে। সরলরেখার সাথে আসে দেখো বৃত্ত। 4র্থ অধ্যায়ে আছে বৃত্ত। বৃত্ত অধ্যায়টি খুবই সহজ এবং তোমরা ইতিপূর্বে বৃত্তের সাথে কিছু কিছু পরিচিত আছে। বৃত্ত সংক্রান্ত ব্যাস, জ্যা, ব্যাসার্ধ ইত্যাদি তোমরা জানো। ওখানে তোমরা তদ্বিয় ভাবে তোমরা পড়েছ। আর এখানে এসে কিভাবে আমরা চিত্রর বিষয়গুলো সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি সেই জিনিসগুলো আমাদের এখানে আলোচনা করা আছে। আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ থেকে ব্যাস, ব্যাসার্ধ, জ্যা ইত্যাদি নির্ণয় করা যায়। এবং বৃত্তের কিছু স্পর্শক সংক্রান্ত কিছু বিষয় আছে, সেগুলো আমাদের বৃত্তে আলোচনা করা আছে। পঞ্চম অধ্যায় আছে আমাদের বিন্যাস ও সমাবেশ। এই অধ্যায়টা হয়তো তোমাদের জন্য কিছুটা নতুন, যেটা ইংরেজিতে বলা হয় পারমিটেশন এন্ড কম্বিনেশন। এই পারমিটেশন ও কম্বিনেশন তোমাদের জন্য কিছুটা নতুন হলেও মূলত তোমরা উচ্চতর গণিতে যে তোমরা দ্বিপদী বিস্তৃতি করেছো 10ম অধ্যায়ে, সেখানে তোমরা কিছু সূত্র ব্যবহার করেছো। এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের বিন্যাস সমাবেশ অঙ্কগুলো সমাধান করতে হয়। বিন্যাস সমাবেশ মূলত কি? বিন্যাস হচ্ছে কি? সাজানো। আমরা কোন শব্দের যে বর্ণগুলো থাকে সেই বর্ণগুলো ব্যবহার করে আমরা কত রকম ভাবে সাজাতে পারি। কোন সংখ্যা হতে পারে। আবার সমাবেশের ক্ষেত্রে যে 14 জন কোন টিমের মেম্বার আছেন, 14 জনের মধ্যে তুমি 11 জনের কত রকম ভাবে দল গঠন করতে পারো, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে, যেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। বিন্যাস এবং সমাবেশ এখান থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে 10 নম্বরের, যার জন্য এটা তোমাদেরকে ভালোভাবে
করতে হবে। এরপর আসো ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পাঠে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, এটি সাথে তোমরা মাধ্যমিকের অষ্টম অধ্যায়ে তোমরা অনেকটাই পরিচিত হয়েছে, এবং ওখানে যে বিষয়গুলো আছে তার অধিকাংশ বিষয়গুলো আমাদের ষষ্ঠ অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে রেডিয়ান কোণ পড়েছো। রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, h=r থিটা, এবং কোণের মান ডিগ্রিতে রূপান্তর করায়। এই বিষয়গুলো তোমরা মাধ্যমিকে যেভাবে করেছো ঠিক একই রকম ভাবে এখানেও সেগুলো আলোচনা করা আছে। পাশাপাশি আছে এখান থেকে কিছু জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করার কিছু বিধি পদ্ধতি আছে, আমরা এইগুলো সমাধান করতে পারবো। এখান থেকে প্রতি বছর সৃজনশীল প্রশ্ন না আসলেও মাঝে মধ্যে এসে থাকে, এবং এমসিকিউ প্রশ্ন এখান থেকে থাকে। সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাত, trigonometric ratio of associated angles। সংযুক্ত কোণ, সংযুক্ত কোণ অর্থাৎ দুটি কোণ সংক্রান্ত বিভিন্ন অনুপাত নির্ণয় করা বোঝায়। এছাড়া এখানে আছে যৌগিক কোণের অনুপাত নির্ণয় ও প্রয়োগ। এছাড়া এখানে সাইন সূত্র প্রমাণ ও প্রয়োগ করতে পারবে। এখান থেকে বোর্ড পরীক্ষায় একটি অথবা দুটি কোশ্চেন এসে থাকে। কাজে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাতে এখানে 1 থেকে 7 পর্যন্ত 7টি অনুশীলনী আছে। এর মধ্যে প্রায় 3টি অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ। এগুলা সমাধান করতে পারলেই তোমরা দুটি কোশ্চেন বা কমপক্ষে একটি কোশ্চেন খুব সহজেই উত্তর প্রদান করতে পারবে। এরপর আসো ফাংশন ও ফাংশনের লেখচিত্র, ফাংশনস এন্ড গ্রাফস অফ ফাংশন। এই ফাংশন অধ্যায়টি তোমাদের কাছে পরিচিত, কারণ তোমরা মাধ্যমিকে উচ্চতর গণিতে প্রথম অধ্যায়ে 1.2 অনুশীলনীতে ফাংশনের বিভিন্ন ফাংশন নিয়ে তোমরা কাজ করেছো। অনন ফাংশন, অনটু ফাংশন, এই ফাংশনগুলো তোমরা সেখানে সমাধান করতে পেরেছো। সেই সাথে তোমরা বিপরীত ফাংশনও পেয়েছিলে। আমাদের এই অধ্যায়েও ফাংশন সংক্রান্ত এই বিষয়গুলো আলোচনা আছে। এর সাথে আরো কিছু ফাংশন সংযুক্ত হয়েছে, এবং গফ এবং ফক নামে আরো দুটি ফাংশন এখানে যুক্ত হয়েছে, এবং এই ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন এখানে তোমাদের জন্য নতুন সন্নিবেশিত আছে। কাজে ফাংশন থেকে গত বছর আমাদের একটা ফুল কোশ্চেন ছিল 2019 সালে, যার জন্য ফাংশনটি এবং এই ফাংশন আবার উচ্চ স্তরগুলোতে তোমরা যদি কেউ অনার্স মাস্টার্স করো বা ইঞ্জিনিয়ারিং কেউ পড়ো, তাহলে সেখানে যে ম্যাথমেটিক্সের যে পার্টগুলো আছে সেখানে ফাংশন সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। এই জন্য ফাংশন অধ্যায়টি তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রতি বছরই নৈর্ব্যক্তিক কোশ্চেন তো থাকেই, কিছু ক নাম্বার কোশ্চেন বা খ নাম্বার কোশ্চেনও সন্নিবেশন থাকে অন্য কোন অধ্যায়ের সাথে। এরপর আসো অন্তরীকরণ, এবং দশম অধ্যায় আছে যোগজীকরণ। এই অন্তরীকরণ এবং যোগজীকরণ, যে অন্তরীকরণ ইংরেজি শব্দ হচ্ছে ডিফারেন্সিয়েশন, এবং যোগজীকরণ হচ্ছে ইন্টিগ্রেশন। এই দুটো পার্ট হচ্ছে ক্যালকুলাস। তোমরা ক্যালকুলাস শব্দের নাম শুনে থাকবে। এই ক্যালকুলাসের হাতে করি হচ্ছে এই উচ্চ মাধ্যমিক স্তরের শুরু থেকে। কিন্তু এই ক্যালকুলাসটি এতটাই গুরুত্বপূর্ণ যে গণিতের প্রক্রিয়াটাকে ক্যালকুলাসটা পরিবর্তন করে দিয়েছে, কারণ ক্যালকুলাসের এত বিস্তৃতি, যেটা তোমরা ফিজিক্সে অধিকাংশ সূত্র প্রমাণ করতে গেলে দেখবা তোমাদের ক্যালকুলাস ব্যবহার করতে হচ্ছে। ক্যালকুলাসের শর্তগুলো ব্যবহার করে তোমাদের সেই সূত্রগুলো প্রমাণ করতে হচ্ছে। ক্যালকুলাস আসার ফলে গণিতের একটি অভূতপূর্ব পরিবর্তন হয়েছে, আর এই ক্যালকুলাসটি গণিতের সঙ্গে যুক্ত হয়েছে স্যার আইজ্যাক নিউটনের হাত ধরে 1700 শতকে। অন্তরীকরণে আমরা শিখব সাধারণ বীজগণিতের সমীকরণগুলো কিভাবে পরিবর্তন করা যায়। সেখানে আছে লগ ফাংশন, সেখানে আছে ভগ্নাংশ টাইপের ফাংশন, এবং সেই সাথে আমরা গুণমান লঘুমান সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হবে। যোগজীকরণ, যোগজীকরণ মূলত সমষ্টি বা যোগফল। এই যোগজীকরণ দুইটি পার্ট আছে, একটা নির্দিষ্ট যোগজ আর একটি অনির্দিষ্ট। নির্দিষ্ট যোগজে মূলত লিমিট দেওয়া থাকে, আর অনির্দিষ্ট যোগজে লিমিট থাকে না। এই যোগজীকরণের মাধ্যমে আমরা কোনো ক্ষেত্রের সমষ্টি বা বক্ররেখা দ্বারা বেষ্টিত কোনো ক্ষেত্রের সমষ্টি নির্ণয় করতে পারি। তোমাদের প্রথম পত্রে যে 10টি অধ্যায় দেওয়া আছে, এই 10টি অধ্যায় থেকে তোমাদের 8টি কোশ্চেন পরীক্ষায় থাকবে। যে বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব, বোর্ড কোশ্চেন প্যাটার্নে যা দেওয়া আছে, আমরা সেখানে গিয়ে কোন অধ্যায় থেকে কয়টি কোশ্চেন থাকে, কোন অধ্যায় থেকে কোন গ্রুপের সন্নিবেশিত আছে, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সেখানে আমি আলোচনা করব।
চলো আমরা এখন উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বিষয়কোড 266 আমরা দ্বিতীয় পত্রের অধ্যায়ের বিষয়বস্তুগুলো নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অসমতা। এই অধ্যায়টি তোমরা মাধ্যমিকে গণিত এবং উচ্চতর গণিত দুইটা বই ছিল। তো বাস্তব সংখ্যা শব্দটির সাথে তোমরা খুবই পরিচিত মনে হচ্ছে, কারণ বাস্তব সংখ্যা এটা তোমাদের গণিতের প্রথম অধ্যায় ছিল এবং অসমতা ছিল উচ্চতর গণিতের ষষ্ঠ অধ্যায়। আমরা এখানে বাস্তব সংখ্যায় সংখ্যা সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা, তাদের ব্যাখ্যা এবং পরম মানের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করা আছে এবং অসমতা সংক্রান্ত কিছু সমীকরণ সমাধান সহ অসমতা মান নির্ণয় করা এবং অসমতার সংক্রান্ত কিছু সমস্যা এখানে আলোচনা করা আছে। খুবই ছোট্ট একটি অধ্যায় এবং কিন্তু এখান থেকে কোশ্চেন বোর্ড পরীক্ষায় থাকে। এবার আসো যোগাশ্রয় প্রোগ্রাম। যোগাশ্রয় প্রোগ্রামটি খুবই তোমাদের জন্য নতুন কিন্তু খুবই মজার একটি অধ্যায়। এখানে মাত্র তোমরা যদি 2-3টি সমস্যার সমাধান করো তাহলে পুরো এই অধ্যায় সম্পর্কে তোমাদের একটি ধারণা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যোগাশ্রয় অধ্যায়টি শুরু হয়েছিল মজার একটি ঘটনার মধ্য দিয়ে। কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান গণিতবিদ লিওনিড ক্যান্ট্রোভি দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1939 সালে সৈন্যবাহিনীর খরচ কমিয়ে কিভাবে শত্রুপক্ষের অধিক ক্ষতি সাধন করা যায় তার উপরে একটি প্রোগ্রাম তৈরি করেছিলেন। সেই প্রোগ্রামটি হচ্ছে আজকে যোগাশ্রয় প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং। এটাকে প্রকাশনা সবার সামনে নিয়ে আসে 1947 সালে জর্জ বি ড্যানজি। যোগাশ্রয় প্রোগ্রামের বিভিন্ন তথ্য, বিভিন্ন বিষয়বস্তুগুলো তিনি সবার সামনে উপস্থাপন করেন এবং যোগাশ্রয় প্রোগ্রামের একটি বিধিবদ্ধ পদ্ধতি নিয়ে আসেন, যা বর্তমানে বিজ্ঞান, ব্যবসা, শিল্প কারখানায় প্রতিদিনের পরিকল্পনায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই অধ্যায় বাস্তবভিত্তিক সমস্যার ভিত্তিতে যোগাশ্রয় প্রোগ্রাম গঠন করতে পারবে। এরপর আসো তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা আসলে জটিল নয়, খুবই মজার একটি অধ্যায়। এই অধ্যায়ে তোমরা নতুন কিছু তথ্য পাবে। তোমরা এতদিন যাবৎ শুধুমাত্র বাস্তব সংখ্যার সংখ্যাতে বিভিন্ন সমস্যার সমাধান করেছ। এখন তোমরা বাস্তব সংখ্যার আরেকটি ক্লাসিফিকেশন, যেটা সংখ্যার জগতে আরেকটি সংখ্যা আছে, যেটা হচ্ছে জটিল সংখ্যা, যার মধ্যে বাস্তব এবং কাল্পনিক দুটো সংখ্যাই আছে। তো এই জটিল সংখ্যা অধ্যায়ে জটিল সংখ্যা সংক্রান্ত বিভিন্ন শর্ত, উপাত্ত, জ্যামিতিক বিশ্লেষণ এবং জটিল সংখ্যা সংক্রান্ত বিভিন্ন সমস্যা এখানে আলোচনা করা হয়েছে। এখানে থেকে তোমার এমসিকিউ কোশ্চেনগুলো পরীক্ষায় থাকে এবং সৃজনশীল কোশ্চেনও পরীক্ষায় আসে। এরপর আছে বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণের সাথে তোমরা কিছুটা পরিচয় হয়েছো মাধ্যমিক স্তরে উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়, যেখানে তোমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করেছো। তেমনি আমাদের উচ্চ মাধ্যমিকে দ্বিঘাত এবং ত্রিঘাত সংক্রান্ত বিভিন্ন সমীকরণের এবং তাদের সহগের সাথে সম্পর্ক স্থাপন করে তার মূল নির্ণয় এবং মূলের বৈশিষ্ট্য নির্ণয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দ্বিপদী বিস্তৃতি তোমরা বুঝতে পারছো। দ্বিপদী বিস্তৃতি তোমরা মাধ্যমিকে করেছো, দশম অধ্যায় উচ্চতর গণিতে একই রকম ভাবে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আছে পঞ্চম অধ্যায়ে। এই দ্বিপদী বিস্তৃতি তোমরা মাধ্যমিকে যে সূত্রগুলো ব্যবহার করেছো ঠিক সেই সূত্রগুলো আমাদের উচ্চ মাধ্যমিক ব্যবহার করতে হবে এবং এর সাথে মাধ্যমিকে তোমরা যেমন শুধুমাত্র ধনাত্মক সংখ্যার বিস্তৃতি করেছো, এখানে ঋণাত্মক সংখ্যা এবং ভগ্নাংশের বিস্তৃতি আছে। তবে বহুপদী সমীকরণ এবং দ্বিপদী বিস্তৃতি দুটো অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষায় থাকে। কণিক অধ্যায়টি তোমাদের জন্য নতুন হলেও কণিক অধ্যায়টি খুবই সহজ এবং অঙ্কগুলো এতই মজার যে তুমি যদি শুধু সূত্রগুলো ভালোভাবে একটু আয়ত্ত করতে পারো তো এই অঙ্কগুলো তোমার জন্য খুবই সহজ। একদমই শুধুমাত্র সূত্র নির্ভর একটা অধ্যায় হচ্ছে কণিক। এখানে 3 ধরনের কণিক নিয়ে আলোচনা করা হয়েছে: পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এই 3 ধরনের কণিকের
সূত্রগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে অঙ্কগুলো খুবই সহজ হবে। মজার বিষয় হচ্ছে এই ষষ্ঠ অধ্যায় থেকে একটি 10 নম্বরের কোশ্চেন নির্ধারিত আছে। এই কণিক যে ভালো করবে সে 10 নম্বর তার জন্য বরাদ্দ হয়ে যাবে। এরপর আসো উচ্চতর গণিত প্রথম পত্রের মধ্যে দ্বিতীয় পত্র ত্রিকোণমিতি আছে। এখানকার ত্রিকোণমিতি গুলো আরো সহজ। মাত্র দুটি অনুশীলনী আছে, একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গুলো সূত্রের মাধ্যমে মান নির্ণয় করতে হয়। হ্যাঁ, আর ত্রিকোণমিতিক সমীকরণ তোমরা আগেই করেছো মাধ্যমিকে, তোমাদের অষ্টম অধ্যায় 8.3 তে 11, 12, 13 নম্বর যে সমস্যাগুলো সমাধান করেছো যেভাবে, একই রকম ভাবে আমাদের উচ্চ মাধ্যমিকের ত্রিকোণমিতিক সমীকরণগুলো তোমাদের সমাধান করতে হবে। কিন্তু এখান থেকে তোমার জন্য একটি কোশ্চেন বরাদ্দ করা আছে। এবার আসো স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা মূলত পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত একটি অধ্যায়। এখানে আমাদের বল, বেগ, ত্বরণ এই সংক্রান্ত বিষয় এবং স্থিতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুর যে আপেক্ষিক পরিবর্তন সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। সেই সাথে সমতলে বস্তু কণার গতি, এটাও পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত একটি অধ্যায়। এই অধ্যায়ে বস্তু কণার গতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। এখানে তোমরা দেখবা প্রক্ষিপ্ত কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির গতি কি পরিবর্তন হয় এবং শূন্যে নিক্ষিপ্ত কোনো বস্তুর গতিপথ, তার বিচরণ কাল, তার প্রাপ্যতা পাল্লা ইত্যাদি বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। সর্বশেষ বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। সম্ভাবনা শব্দটা দেখেই তোমরা মাধ্যমিকের যে 14 অধ্যায় উচ্চতর গণিতের সম্ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়ে তোমরা পাচ্ছ। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক সম্ভাবনা সেই সমস্যাগুলো আমাদের এখানে আছে। এর সাথে আরো কিছু নতুন সূত্র এবং সম্ভাবনা সংক্রান্ত কিছু শর্ত এখানে যুক্ত আছে। আর বিস্তার ও পরিমাপ জিনিসটা মূলত পরিসংখ্যান সংক্রান্ত বিষয়। তো এখানে এই বিস্তার ও পরিমাপের চতুর্থ ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কিন্তু বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা থেকে একটা 10 নম্বরের সৃজনশীল প্রশ্ন নির্ধারিত আছে। অতএব শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই 10টি অধ্যায় মনে হচ্ছে অনেক বেশি, বা অনেকের জন্য মনে হবে যে এত কিছু কাজ করবে কিভাবে, কিন্তু আমরা যদি নির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়ে সামনে এগোই তাহলে আমরা দেখব 10টি অধ্যায় আমরা আমাদের পরিকল্পনার মধ্যেই সুন্দরভাবে শেষ করতে পারবো এবং তোমরাও হৃদয়ক্ষম করতে পারবে। তো ঠিক আছে, আমরা এবার যাব আমাদের কলেজে। তোমাদের প্রথম বর্ষে আমরা দুটা পরীক্ষা নিয়ে থাকি, একটা হচ্ছে প্রথম পর্ব অর্ধবার্ষিক পরীক্ষা আর একটা হচ্ছে দ্বিতীয় পর্ব বা বর্ষ পরিবর্তন পরীক্ষা। তো প্রথম পর্বে দেখো, প্রথম পর্বে তোমাদের জন্য আমাদের যদি 116 কার্য দিবস আছে, আমাদের নির্ধারিত আছে 70টি পিরিয়ড। এর মধ্যেই আমরা আমাদের যে নির্ধারিত সিলেবাস ধরা হয়েছে সেগুলো আমরা শেষ করতে পারবো। এর মধ্যে দেখো প্রথম পত্র থেকে তোমাদের জন্য আছে 5টি অধ্যায় এবং দ্বিতীয় পত্র থেকে আছে 3টি অধ্যায়। তাহলে প্রথম পর্ব পরীক্ষার সিলেবাসে মোট তোমাদেরকে 8টি অধ্যায় শেষ করতে হবে এবং সেই জন্য তোমরা পাবে 70টি কর্মদিবস। একই রকম ভাবে দ্বিতীয় পর্ব বা বর্ষোত্তীর্ণ পরীক্ষার সিলেবাসে আছে প্রথম পত্রে থেকে আছে এলাকা 4টি অধ্যায় এবং দ্বিতীয় পত্র থেকে আছে 4টি অধ্যায়, মোট 8টি অধ্যায় আছে তোমাদের দ্বিতীয় পর্ব বর্ষোত্তীর্ণ পরীক্ষায়। সেটা আমরা 82টি কর্মদিবসের মধ্যে আমরা শেষ করতে পারব। আমরা এখন আলোচনা করব প্রশ্নের ধারা মান বন্টন, যেটা তোমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব পরীক্ষার জন্য প্রযোজ্য। সৃজনশীল বা তথ্য 50 নম্বর থাকবে। ক বিভাগ উচ্চতর গণিত প্রথম পত্র থেকে 4টি প্রশ্ন, খ বিভাগ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে 4টি প্রশ্ন। মোট 8টি প্রশ্ন থাকবে। ক বিভাগ থেকে কমপক্ষে 2টি এবং খ বিভাগ থেকে কমপক্ষে 2টি প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ ক বিভাগ ও খ বিভাগ থেকে 2টি করে প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে এবং যে কোনো একটি বিভাগ থেকে তোমরা 3টি কোশ্চেন উত্তর করতে হবে। তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য 10 নম্বর বরাদ্দ, 5টি প্রশ্নের জন্য 50 নম্বর। সেই সাথে থাকবে বহু নির্বাচনী
অভিক্ষা। এখানে মোট নাম্বার হচ্ছে 25। 25টি প্রশ্ন থাকবে, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এবং ব্যবহারিক পরীক্ষার জন্য আছে 25 নম্বর বরাদ্দ, যেখানে 5টি কার্যক্রম থাকবে, 2টি কার্যক্রম তোমাদেরকে সম্পন্ন করতে হবে। এবং এই 2টি কার্যক্রমে তোমাদের নম্বর থাকে মোট 8.5 করে। 8.5 গুণন 2 সমান হচ্ছে 17 নাম্বার। আমরা এখানে 2টি পাঠ করেছি। প্রত্যেক কার্যক্রমের তথ্য লেখার জন্য 2 নাম্বার, চিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণের জন্য 4 নাম্বার, ব্যাখ্যা সহ ফল উপস্থাপনের জন্য 2.5 নাম্বার করে, মোট 5 নাম্বার। এই 12 আর 5 এর 17। সেই সাথে আছে তোমাদের ব্যবহারিক খাতা বা নোটবুক। আমরা যে ব্যবহারিকগুলো তোমাদেরকে ক্লাসে শেখাবো সেগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করবে। সেই খাতার জন্য 3 নাম্বার বরাদ্দ থাকবে। পাশাপাশি মৌখিক অভিক্ষা, তোমাদেরকে যেটা ভাইবা না হয় সেখানে আছে 5 নম্বর। এই হলো আমাদের মোটামুটি তোমাদের পূর্ণ নাম্বারের যে 2টি পরীক্ষা হয় তার সিলেবাস বন্টন। এছাড়াও আমাদের কাছে আরো কিছু পরীক্ষা তোমাদের নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাসের পরীক্ষা পদ্ধতি ও মান বন্টন নিয়ে। দেখো, উচ্চতর গণিত প্রথম পত্র, যার বিষয় কোড 265। প্রথম পত্রের বিষয় কোডটি মাথায় রাখবে। আমরা কিন্তু অনেক সময় বিষয় কোডটি ভুলে যাই, কারণ উচ্চতর গণিত প্রথম পত্রের বিষয় কোড 265 এবং দ্বিতীয় পত্রের বিষয় কোড হচ্ছে 266। আমাদের পরীক্ষায় কিন্তু বিষয় কোডটি অবশ্যই আমাদের আইডেন্টিফাই করে দিতে হয়। এবার দেখো, উচ্চতর গণিত প্রথম পত্রে আমাদের সৃজনশীল তত্ত্বীয় অংশের জন্য বরাদ্দ আছে 50 নম্বর। এখানে ক বিভাগ থেকে 4টি প্রশ্ন, খ বিভাগ থেকে 4টি প্রশ্ন, মোট 8টি প্রশ্ন থাকবে। ক বিভাগ থেকে কমপক্ষে 2টি এবং খ বিভাগ থেকে কমপক্ষে 2টি প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে আমাদের প্রথম পত্র 2টি ভাগে বিভক্ত, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। আমরা প্রথমে দেখি ক বিভাগে কি কি বিষয়গুলো আছে। তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগে জ্যামিতি এবং বীজগণিত 2টি অংশ আছে। বীজগণিত অংশে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণয়, পঞ্চম অধ্যায় বিন্যাস সমাবেশ। এরপরে দেখো জ্যামিতি অংশে আছে দ্বিতীয় অধ্যায় ভেক্টর, তৃতীয় অধ্যায় সরলরেখা, চতুর্থ অধ্যায় বৃত্ত। আমাদের বীজগণিত জ্যামিতি অংশ থেকে 2টি করে মোট 4টি প্রশ্ন থাকবে। তবে ভেক্টর অধ্যায়টি আমরা ইতিপূর্বে বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো আর পৃষ্ঠের সঙ্গে যে বিষয়টা আমরা দেখেছি, যে ভেক্টর অধ্যায়টি অনেক অংশেই বীজগণিতের সাথে যুক্ত থাকে, আবার শুধুমাত্র ভেক্টর থেকে একটি পূর্ণ কোশ্চেন হয়ে থাকে। তো আমরা এখানে যে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে মনে রাখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় থেকে প্রত্যেকটি বোর্ডে একটি করে কোশ্চেন থাকে, পাশে বিন্যাস সমাবেশ থাকে, কিন্তু সরল রেখা থেকে একটি কোশ্চেন থাকে সব কোশ্চেনই। এই জন্য ম্যাট্রিক্স নির্ণায়ক, বিন্যাস সমাবেশ, যেহেতু বীজগণিতের জন্য নির্ধারিত এই 2টো অধ্যায় আছে, এই অধ্যায় যদি আমরা খুব ভালোভাবে সম্পন্ন করব। পাশাপাশি ভেক্টর, সরলরেখা, বৃত্ত খুব সহজে একটা অধ্যায়, এই অধ্যায়টা আমরা খুব সহজে সম্পন্ন করতে পারবো। যার জন্য প্রথম পত্রে ক বিভাগ থেকে আমরা অনায়াসে 4টি কোশ্চেনই আমরা কমন পেয়ে থাকি। এবার আসো খ বিভাগে আমাদের কি কি বিষয়গুলো আছে। খ বিভাগে আছে আমাদের ক্যালকুলাস এবং ত্রিকোণমিতি। এই 2টি বিষয় আমাদের গণিতের জন্য খুবই প্রয়োজনীয় 2টি বিষয়। দেখো, ত্রিকোণমিতিতে আছে আমাদের 2টি মাত্র অধ্যায়, একটা ত্রিকোণমিতি অনুপাত, একটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত। তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত থেকে আমাদের সবসময় একটি করে প্রশ্ন থাকে, অনেক সময় 2টি প্রশ্ন থাকে। আর ষষ্ঠ অধ্যায় থেকে কোশ্চেন আসে, তবে অনেক সময় এখান থেকে মিস হয়, কারণ এই অধ্যায়টি ছোট একটা অধ্যায় যেটা তোমাদের মাধ্যমিকের সাথে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ। ক্যালকুলাসের মধ্যে দেখো, অষ্টম অধ্যায় ফাংশন আর ফাংশন লেখচিত্র, অন্তরীকরণ, যোগাযোগকরণ। অন্তরীকরণ থেকে একটি প্রশ্ন বরাদ্দ আছে, যোগাযোগকরণ থেকে একটি প্রশ্ন বরাদ্দ আছে। এবং এই 2টি জিনিস তোমাদের জন্য নতুন হলেও অঙ্কগুলা খুবই মজার, এবং খুব অল্প সময়ের মধ্যে তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে এটাকে খুব অল্প সময়ের মধ্যে এটাকে শেষ করতে পারবে। কিন্তু উচ্চ স্তরগুলাতে তোমরা যদি কেউ প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে পড়ো বা অন্য ম্যাথমেটিক্যাল রিলেটেড সায়েন্স রিলেটেড কোনো বিষয় পড়ো, তোমাদের সর্বক্ষেত্রেই এই ক্যালকুলাস অন্তর্ভুক্ত থাকবে। কাজেই আমার কথা হচ্ছে
প্রত্যেক শিক্ষার্থীর উচিত এই ক্যালকুলাস সংক্রান্ত বিষয়টি খুব ভালোভাবে আয়ত্ত করা। তো বোর্ড পরীক্ষায় যে জিনিসটা আমরা পেয়েছি যে ফাংশন লেখচিত্র অধ্যায়টি বীজগণিত ও ক্যালকুলাস উভয় অংশের সাথেই যুক্ত থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম পাঠে ক বিভাগ খ বিভাগের বিভিন্ন অংশ নিয়ে আমরা কথা বললাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বিষয়কোড 266 নিয়ে। আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের মতোই উচ্চতর গণিত দ্বিতীয় পত্রেও ক বিভাগ খ বিভাগ দুটি আছে এবং প্রত্যেক বিভাগে 8টি কোশ্চেন থাকবে এবং কমপক্ষে 2টি করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখো ক বিভাগ। ক বিভাগে আছে বীজগণিত ও ত্রিকোণমিতি দুটি অংশ। বীজগণিত অংশে আছে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, অসমতা, যোগাশ্রয় প্রোগ্রাম, জটিল সংখ্যা, বহুপদী সমীকরণ, দ্বিপদী বিস্তৃত। ত্রিকোণমিতিতে মাত্র একটি অধ্যায় আছে, সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। তো সেক্ষেত্রে দেখো আমাদের এখানে ত্রিকোণমিতি অংশ থেকে একটি প্রশ্ন থাকবে আর বীজগণিতের 5টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তো আমরা এখান থেকে খুব সহজেই এই 4টি কোশ্চেনই আমরা কমন পেয়ে যাব, কারণ ত্রিকোণমিতিক ফাংশন এটা খুবই সহজ একটি অধ্যায়। এখান থেকে সব শ্রেণীর স্টুডেন্ট এখান থেকে উত্তর করতে পারে। বাকি 5টি অধ্যায় থেকে তোমরা ইজিলি ভাবে 2টা কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার আসো খ বিভাগ। খ বিভাগে আমাদের 3টি অংশ আছে, জ্যামিতি, বলবিদ্যা, পরিসংখ্যান, এবং প্রত্যেকটি অংশ থেকেই সৃজনশীল প্রশ্ন থাকে। দেখো কণিক আমি আগেই বলেছিলাম তোমাদের, কণিক থেকে একটি প্রশ্ন থাকে, স্থিতিবিদ্যা থেকে একটি প্রশ্ন, গতিবিদ্যা থেকে একটি প্রশ্ন, বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা থেকে একটি নির্ধারিত প্রশ্ন আছে। অর্থাৎ জ্যামিতিক অংশ থেকে একটি, বলবিদ্যা অংশ থেকে 2টি এবং পরিসংখ্যান অংশ থেকে একটি করে মোট 4টি প্রশ্ন থাকে। তার মানে এখান থেকে যদি তুমি খুব সহজেই 2টি বা 3টি কোশ্চেনের প্রস্তুতি নিতে পারো। এবার আসো আমাদের এই সৃজনশীল প্রশ্নের স্ট্রাকচার নিয়ে আমরা একটু কথা বলবো এবং সেই সাথে থাকবে মান বন্টন। তাহলে ক বিভাগ এবং খ বিভাগ থেকে 4টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। তো সেই ক্ষেত্রে 5টি প্রশ্ন আমাদের উত্তর দিতে হবে। 5টি প্রশ্নের জন্য আমাদের নম্বর বরাদ্দ আছে 5×50 নম্বর। আর সৃজনশীল প্রশ্ন নিয়ম অনুযায়ী আমাদের গণিতে উচ্চতর গণিত 3টি অংশে বিভক্ত থাকে। একটি ক অংশ যেখানে সহজ মান, খ অংশ মধ্যম মান এবং গ অংশ হচ্ছে উচ্চ মান বা কঠিন মান। এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন আমাদের প্রতি পত্রে, প্রথম পত্র 25 নম্বর বরাদ্দ এবং দ্বিতীয় পত্রের জন্য 25 নম্বর বরাদ্দ। এই জন্য আমি তোমাদেরকে একসাথে বিষয়টিকে উপস্থাপন করতেছি। উচ্চতর গণিত প্রথম পত্রে ক বিভাগ বীজগণিতের জ্যামিতি থেকে 5 থেকে 15 থেকে 18টি এবং খ বিভাগ ত্রিকোণমিতিক ক্যালকুলাস থেকে সাধারণত 7 থেকে 10টি বহু নির্বাচিত প্রশ্ন পরীক্ষায় থাকে। আবার দ্বিতীয় পত্রে ক বিভাগ বীজগণিতের ত্রিকোণমিতি 10 থেকে 15টি এবং খ বিভাগ জ্যামিতি, বলবিদ্যা, পরিসংখ্যান 10 থেকে 15টি বহু নির্বাচিত প্রশ্ন পরীক্ষা থেকে। অনেক কোশ্চেন এর কিছুটা কম বেশি হয়ে থাকে, তবে প্রত্যেক অধ্যায় থেকে কমপক্ষে একটি করে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এবং আমি যেটা দেখেছি বিভিন্ন বোর্ড প্রশ্নে একটি অধ্যায় থেকে 2টি, 3টি বা 4টি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। 25টি প্রশ্নের জন্য তোমাদের প্রতি পত্রে 25 নম্বর বরাদ্দ আছে। আর এই বহু নির্বাচনী প্রশ্ন যে স্তর আছে, চিন্তন দক্ষতা স্তর ভিত্তিক বিভাজন আমরা করেছি। দেখো সহজ মান যেখানে মোট প্রশ্নের 30% থাকবে, অর্থাৎ 8টি প্রশ্ন থাকবে সহজ মান, মধ্যম মান থাকবে 50% মানে 12টি এবং উচ্চ মান বা কঠিন মান 20% বা 5টি। তবে এখানে দেখো তোমরা 20টি বহু নির্বাচনী প্রশ্ন একটু চিন্তা করলেই, একটু ক্লাসগুলো ঠিকভাবে করলে তোমরা এই 20টি কোশ্চেন উত্তর খুব সহজেই পেয়ে যাবে। আর একটু বিশ্লেষণ করলে তোমরা বাকি 5টি প্রশ্ন উত্তরও দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, সৃজনশীল পদ্ধতির যে প্রক্রিয়া সেটা হচ্ছে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, অনুধাবন দক্ষতা, নতুন পরিস্থিতি অর্জিত জ্ঞান, অনুধাবনের প্রয়োগ, বিশ্লেষণ ও মূল্যায়ন উচ্চতর দক্ষতা যাচাই করা হয়। নতুন পরীক্ষা পদ্ধতিতে বহু নির্বাচনী প্রশ্নের ধরনও কিছুটা পরিবর্তিত হয়েছে। এই পদ্ধতিতে বহু নির্বাচনী প্রশ্নের প্যাটার্ন 3টি ভাগে বিভক্ত আছে। এই 3টি প্যাটার্ন হচ্ছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন,
বহুপদী সমতাসূচক প্রশ্ন, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। তাহলে দেখো আমাদের এখানে বহুনির্বাচক প্রশ্ন আবার চিন্তন দক্ষতা স্তর হিসেবেও দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জ্ঞান ও অনুধাবন, যেটা মোট প্রশ্নের 60% থাকবে, অর্থাৎ 15টি প্রশ্ন থাকবে। প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তর হচ্ছে 40%, মানে 10টি কোশ্চেন। এখন তোমাদের সাথে আলোচনা করব সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন বা সিম্পল এমসিকিউ। দেখো সিম্পল এমসিকিউ হচ্ছে আমাদের একটি মাত্র কোশ্চেন থেকে যে 4টি অপশন দেওয়া থাকে, দেখো আমরা স্ক্রিনে দেখাচ্ছি। এই ধরনের কোশ্চেনগুলোকে বলা হয় সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। এটা হতে পারে কঠিন স্তর থেকে, হতে পারে মধ্যম স্তর থেকে, হতে পারে এটা প্রশ্নের মানের উপর ডিপেন্ড করে। তবে এখানে তোমার একটি মাত্র থাকবে, তথ্য চাওয়া হবে এবং 4টি অপশন দেওয়া থাকবে। এবার আসো বহুপদী সমতাসূচক প্রশ্ন। বহুপদী সমতাসূচক প্রশ্নের বেসিক্যালি বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র কোশ্চেন থেকে 3টি উত্তর বা 3টি তথ্য দেওয়া থাকে। এই 3টি তথ্যকে আবার 4টি অংশ থাকে। আমাদের এই 3টি ক্লু থেকে আমাদের 4টি অংশ যেটা দেওয়া থাকে, এখান থেকে আমাদেরকে সঠিক উত্তরটি বাছাই করতে হয়। তার মানে একটি তথ্য থেকে আমাদের যে আরো 3টি তথ্য এখান থেকে বিশ্লেষণ করতে হয়, এই জন্য এটার নাম হচ্ছে বহুপদী সমতাসূচক প্রশ্ন। অর্থাৎ একটি প্রশ্ন থেকে সেখান থেকে আরো 3টি উত্তর দেওয়া থাকবে, এর মধ্যে থেকে তোমাকে সঠিক 1টি বা 2টি বা 3টি বাছাই করতে হবে। এরপর আসো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন বা সিচুয়েশন সেট। এখানে একটি মাত্র উদ্দীপক দেওয়া থাকবে, এই উদ্দীপক থেকে কমপক্ষে 2টি কোশ্চেন তোমাকে উত্তর করতে হবে, যার জন্য তথ্য একই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে 2টি। এই জন্য বলা হয় অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বহু নির্বাচনী প্রশ্ন সংক্রান্ত যে বিষয়গুলা জানলে, আশা করি তোমরা সেখান থেকে কিছুটা উপকৃত হতে পারবে। এখন আমরা তোমাদের যে ব্যবহারিক 25 নম্বর আছে সেই বিষয়গুলো তোমাদের জানানোর চেষ্টা করব। ব্যবহারিক অংশে আমাদের 2টি পত্রে, প্রথম পত্রে দ্বিতীয় পত্রে 25 নম্বর বরাদ্দ আছে এবং 2টি পত্রেই আমাদের 5টি কার্যক্রম থাকবে, 2টি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং প্রতি কার্যক্রমের জন্য তোমাদের 8.5 নম্বর বরাদ্দ আছে, তোমরা সেখান থেকে পাবে 17 নম্বর এবং ব্যবহারিক খাতা উপস্থাপনের জন্য 3 নম্বর, মৌখিক অভিজ্ঞতার জন্য 5 নম্বর, এই মোট 25 নম্বর তোমাদের জন্য বরাদ্দ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বোর্ড প্রশ্নের আলোকে বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র থেকে কিছু এমসিকিউ তথ্য তোমাদের জানিয়ে দিচ্ছি যে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন এসেছিল। তো আমরা 2019 সালে ঢাকা শিক্ষা বোর্ডের প্রশ্নটাকে নিয়ে আলোচনা করেছিলাম, বিশ্লেষণ করেছি। উচ্চতর গণিত প্রথম পত্রে বীজগণিত অংশ দেখো, ম্যাট্রিক্স নির্ণয়, বিন্যাস সমস্যা 2টি করে প্রশ্ন এসেছিল, জ্যামিতি থেকে মধ্যে ভেক্টর থেকে 2টি, সরলরেখা থেকে 3টি এবং বৃত্ত থেকে 3টি। এইভাবে ত্রিকোণমিতির 6ষ্ঠ অধ্যায় থেকে 2টি, সপ্তম অধ্যায় থেকে 3টি, অষ্টম অধ্যায় থেকে 3টি, ক্যালকুলাসের নবম অধ্যায় থেকে 3টি এবং দশম অধ্যায় থেকে 2টি কোশ্চেন এসেছিল। এবার দেখি দ্বিতীয় পত্রে। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অসমতা থেকে 3টি, যোগাশ্রয় প্রোগ্রাম থেকে 2টি, জটিল সংখ্যা থেকে 4টি, বহুপদী সমীকরণ থেকে 2টি, দ্বিপদী বিস্তৃত থেকে 2টি এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ থেকে 2টি। খ বিভাগ কণিক থেকে 2টি, স্থিতিবিদ্যা থেকে 2টি, নবম অধ্যায় 3টি এবং দশম অধ্যায় 3টি কোশ্চেন। এই মোট প্রথম পত্রে 25টি এবং দ্বিতীয় পত্রে 25টি কোশ্চেন। এখন আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র সৃজনশীল পদ্ধতি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে শিক্ষার্থীদের যা করণীয়, এই সংক্রান্ত কয়েকটি টিপস নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু এখন নির্ধারিত কোনো বই নেই, বিভিন্ন রাইটারের বই আমাদেরকে ফলো করতে হয়, কিন্তু একটি বিষয় হচ্ছে পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি শিক্ষণফল ভালোভাবে আয়ত্ত করা। আমরা যদি পাঠ্য বইয়ের প্রতিটি শিক্ষণফল ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে যে কোনো রাইটারের বই হোক না কেন আমরা নিশ্চিত থাকতে পারবো এর বাইরে কোনো কোশ্চেন আমরা পাবো না। অর্থাৎ তুমি সব ধরনেরই প্রস্তুতি তোমার সম্পূর্ণ থাকবে। এই জন্য
তোমরা পাঠ্য বইয়ের প্রতিটি শিক্ষণফল ভালোভাবে আয়ত্ত করবে এবং মার্কিং করে রাখবে যে হ্যাঁ তুমি এই অধ্যায়ে এতগুলো শিক্ষণফল তুমি কভার করতে পেরেছো। দ্বিতীয় বিষয় হচ্ছে পাঠ্য বইয়ের বিষয়বস্তুগুলো হৃদয়ঙ্গম করে উদ্দীপক তথ্য বিশ্লেষণপূর্বক মর্মার্থ বুঝে পাঠ্য বইয়ের আলোকেই প্রশ্নের উত্তর লিখতে হবে। এর অর্থ হচ্ছে পাঠ্য যে বিষয়বস্তুগুলো এগুলো মুখস্থ না করে তোমাকে হৃদয়ঙ্গম মানে হৃদয়ে ধারণ করতে হবে। তুমি যে বিষয়টা শিখলে এটাকে বোর না হয়ে তুমি ভালোভাবে উপলব্ধি করে তোমাকে মাথায় নিতে হবে, যাতে তুমি বিষয়টা সহজেই ব্যাখ্যা করতে পারো এবং সেই জিনিসটা কে তুমি পাঠ্যের আলোকেই যাতে তুমি বিশ্লেষণ করতে পারো। পাঠ্যের প্রতিটি অধ্যায়ে বিশেষ শব্দ ধারণার সময় অর্থ তাৎপর্য বোঝার চেষ্টা করো। এই বিষয়টা হচ্ছে তোমার পাঠ্য বইয়ে কিছু গুরুত্বপূর্ণ নতুন শব্দ তুমি পাবে, নতুন কোনো সূত্র পাবে, নতুন কোনো ধারণা পাবে, এগুলোকে তুমি হাইলাইট করে রাখবে এবং তুমি এগুলোকে লিখে একটা বড় একটা কাগজে সুন্দরভাবে সাজিয়ে তুমি তোমার টেবিলের সামনে রেখে দাও। যখনই তুমি সামনে যাও তখন তুমি এই বিষয়গুলো দেখতে পাবে। তোমার জন্য যে নতুন শব্দ ছিল, নতুন একটা ধারণা ছিল, এগুলো তোমার মধ্যে দ্রুতই মনে থাকবে। পাঠ্যবই পরিবেশের তথ্য, ধারণা, নিয়ম, পদ্ধতি, সূত্র ইত্যাদি নিয়ে বিশ্লেষণ করার পাশাপাশি এগুলোকে নিজেদের চারপাশের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো। অর্থাৎ তুমি যে জিনিসটা শিখছো এটা তোমার চারপাশের কোনো বাস্তব জগতের সাথে মিল আছে কিনা সেটার সাথে কম্পেয়ার করে তুমি এটাকে দেখবে। তাহলে কি হবে, জিনিসটি তুমি সহজেই ব্যাখ্যা করতে পারবে, তোমার মনে থাকবে। পাঠ্য বই মুখস্থ না করে নিজের বোধ আর চিন্তা শক্তি দিয়ে সব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করা। পাঠ্য বই অনুশীলনের যে পদার্থ সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন থাকে এগুলো একটা অধ্যায় শেষ করার সাথে সাথে আমরা ওই অনুশীলনের যে সৃজনশীল প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এগুলো আমরা প্র্যাকটিস করব। পাঠ্য বইয়ের অর্জিত জ্ঞান ও ধারণার আলোকে বাস্তব কোনো পরিস্থিতি বা ঘটনা মিল বা তুলনা করার মাধ্যমে বিষয়বস্তুগুলোকে উপলব্ধি করার দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আমরা যদি এই 7টি বিষয়কে ভালোভাবে ফলো আপ করি তাহলে আমাদের গণিত সহ যে কোনো বিষয় তুমি ভালো নাম্বার বা ভালো ফলাফল অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটিতে দেখা যাচ্ছে একটি রিং এর মধ্যে, এই রিংটি কি পয় নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয়। এই রিং এর মধ্যে একজন মা তার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করে দিচ্ছে। তো শিক্ষার্থীরা, তোমরা দেখো কোথায় তাদের বসবাস, কোথায় তারা আছে অস্থায়ীভাবে। এই মা তার সন্তানকে নিয়ে কোথায় থাকে, পরিবেশটা কেমন একটু ভালো করে খেয়াল করো। একটা সরেজ বা পানির নিষ্কাশন তৈরি রিং এর মধ্যে অস্থায়ীভাবে তারা বসবাস করে। তবু এই মা তার সন্তান নিয়ে স্বপ্ন দেখে। এই শিশুটিও তার এই অবস্থার পরিবর্তনের স্বপ্ন দেখে। এই স্বপ্ন কখনো বিফল হতে পারে না, এই স্বপ্নগুলো কখনো হারিয়ে যেতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, স্বপ্ন দেখার জন্য আমাদের আহামরি কোনো পরিবেশের দরকার নেই। আমাদের বড় ঘরে থাকতে হবে, বড় কিছু অর্থ আভিজাত্য লাগবে, বিষয়টি তা নয়। এই মা তার সন্তানকে আজ যে স্বপ্ন দেখতেছে, দেখা যায় কোনো একদিন এই সন্তানও তার স্বপ্ন পূরণ করে আমাদের সামনে হাজির হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনেকেই হয়তো আমাদের অবস্থান থেকে হতাশ থাকে, কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর যে কোনো জায়গা থেকে পরিবর্তন হওয়া সম্ভব। তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও, নিজের অবস্থান পরিবর্তন করতে চাও, তবে নিজেকে চেঞ্জ মেকার হয়ে যাও। তোমার পরিবারকে পরিবর্তন করে দেখিয়ে দাও, বড় হয়ে একদিন তুমি এই সংসারে হাল ধরবে। তুমি সব পরিবর্তন করে দিতে পারবে তোমার মেধা, পরিশ্রম, তোমার স্বপ্ন দিয়ে। হয়তো তুমিই পারবে। নিজের প্রতি সবসময় এই কনফিডেন্স রাখো, তুমিই পারবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমার চেষ্টা, তোমার ধৈর্য, তোমার পরিশ্রম তোমাকেই সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমরাই গড়ে তুলবে
সুখী সমৃদ্ধ একটি সুন্দর পৃথিবী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট শিশু বাচ্চারা গাছ লাগিয়েছে। গাছ আমাদের পরম বন্ধু। দেখো, তাই আমরা বেশি করে গাছ লাগিয়ে আমরা যেন আমাদের পরিবেশকে দূষণ থেকে রক্ষা করব, যেমন নির্মল ও সতেজ রাখবো, তেমনি আমাদের নিজেদের মেধা, প্রজ্ঞা, সততা, অন্যকে সহযোগিতা করার সহমর্মিতা, পাশাপাশি অন্যকে সম্মান দেখানোর মধ্য দিয়ে পরিবারকে, সমাজকে তথা সমগ্র পরিবেশকে নির্মল ও সতেজ রাখব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আবার দেখা হবে ক্লাসরুমে অথবা লাইভ ক্লাসে। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সাথে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আশা করি কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। তোমরা তোমাদের নির্ধারিত বিষয়ে যে অধ্যায়গুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছো। তোমাদের বোর্ড পরীক্ষার মান বন্টন সংক্রান্ত কিছু বিষয় তোমরা জানতে পেরেছো। আমরা যখন আবার নির্ধারিত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বিষয়বস্তুগুলো আরো সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তোমাদের করোনাকালীন এই সময়ে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। তোমরা স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও। তোমাদের স্বপ্ন পূরণের এই যাত্রায় তোমাদের সাথে সারথি হয়ে পাশে থাকবে ইকবাল সিদ্দিকী কলেজ। তোমাদের স্বপ্ন পূরণের শুভকামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।